ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। ইউজিসি নেট এবং ডাব্লিউবি শেড 2026 এর প্রস্তুতির আজকের ক্লাসে লিটারারি স্কুলস এবং মুভমেন্টের ক্লাস নাম্বার 42 তে আমরা আলোচনা করব ফ্রয়েডিয়ান ক্রিটিসিজম নিয়ে। আশা করছি লিটারারি স্কুলস এবং মুভমেন্টের প্রত্যেকটা ক্লাস সবাই প্রথম থেকে শুরু করে 41 পর্যন্ত ফলো করেছো। যদি না করে থাকো অবশ্যই এই সমস্ত ক্লাসের ভিডিওগুলো তোমরা দেখে নেবে। আগামী দিনে যারা যারা এই নেট এবং সেটের প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য ভীষণই হেল্পফুল হবে। যদিও রিনেটের ব্যাপারটা খুবই কষ্টদায়ক, কারণ এতদিন পরে এক্সামটা ক্যান্সেল হলো। তোমরা অনেকেই প্রিপারেশন প্রায় বন্ধ করে দিয়েছিলে বা পরবর্তী প্রিপারেশনের জন্য একটু সময় নিচ্ছিলে। তবে আশা করছি এই চ্যানেলে তোমরা নেটের এবং সেটের যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হয়েছে সেগুলো ফলো করলে এই কম সময়ের মধ্যেই কিন্তু খুব সহজেই তোমরা পুরো সিলেবাসটা আরো একবার কিন্তু রিভাইজ করে ফেলতে পারবে। তাই যারাই মানসিকভাবে ভেঙে পড়ছো যে রিনেটের জন্য প্রিপারেশনের আর টাইম নেই, তাদের কিন্তু ভেঙে পড়ার কোনো দরকার নেই। তোমরা প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে ফলো করে নিতে পারো, তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে। তোমরা মোবাইলে, কম্পিউটারে যেখানেই পারছো ক্লাসগুলো ফলো করে নাও। আশা করছি আগামী পরীক্ষাতে তোমাদের ভীষণই হেল্পফুল হবে এই সমস্ত ক্লাসগুলো। পাশাপাশি ডিসেম্বর সার্কেলের জন্য যারা যারা নেট এবং সেটের প্রস্তুতি নিচ্ছ তারা ইংলিশের উপরে ফুল সিলেবাস বেসড নোটস এবং এমসিকিউ সহ প্র্যাকটিসের বা ওয়ানলাইনার্স পেতে হলে সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি, যেখানে তোমরা খুবই স্বল্প মূল্যে ফুল সিলেবাস নোটস, ওয়ানলাইনার্স এবং প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এবং এই পিডিএফ গুলো পেতে হলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। দুটোরই লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। দেখো, আজকের ক্লাসে আমরা ফ্রয়েডিয়ান ক্রিটিসিজম নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে এই ফ্রয়েডিয়ান ক্রিটিসিজম কি সেটা নিয়ে দেখতে হবে। দেখো, মনোবিজ্ঞানী সিগমান্ড ফ্রয়েড হচ্ছেন 19বিংশ শতাব্দীর শেষের দিকে ভিয়েনার একজন চিকিৎসক। তিনি একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ছিলেন। স্নায়ুরোগ নিরাময়ের জন্য সাইকো অ্যানালাইসিস বা মনোবিশ্লেষণ পদ্ধতি তিনি আবিষ্কার করেন। বোঝা গেছে? 19বিংশ শতাব্দীর শেষ দিকে মূলত এই যে ফ্রয়েডীয় সাহিত্য সমালোচনা এর উৎপত্তি ঘটেছিল কোথায়? ভিয়েনাতে। যখন সিগমান্ড ফ্রয়েড তার ক্লিনিকে মনস্তাত্ত্বিক বিভিন্ন রোগ যেমন হিস্টেরিয়া, নিউরোসিস এগুলোর চিকিৎসা করছিলেন, তখন থেকেই কিন্তু তার এই থিওরির বিকাশ ঘটে। ফলে সাইকো অ্যানালাইসিস বা মনোবিশ্লেষণ শুধুমাত্র যে চিকিৎসার মাধ্যম তা কিন্তু নয়। চিকিৎসার এই সীমাবদ্ধতা থেকে সেটা সংস্কৃতি, সমাজ এবং সাহিত্য বা শিল্পকেও ব্যাখ্যা করার একটা গুরুত্বপূর্ণ একটা থিওরি বা হাতিয়ার হিসেবে, মানে ইন্টারপ্রিটিভ টুল হিসেবে এটা রূপান্তরিত হয়। তাহলে শুরুটা হয়েছিল লেট 19th সেঞ্চুরিতে। কোথায়? ভিয়েনাতে। সিগমান্ড ফ্রয়েড যখন তার ক্লিনিকে বিভিন্ন মনস্তাত্ত্বিক রোগগুলো নিয়ে চিকিৎসা করছিলেন। তো তারপরে দেখো, দ্য টেক্সট অ্যাজ ড্রিম ওয়ার্ক। 1900 সালের পর বিশেষ করে ফ্রয়েডের সেই যে বই দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, এটা প্রকাশের পর ক্রিটিকরা সাহিত্যকে একটা নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করেছিলেন। তারা মনে করেন সাহিত্য শুধুমাত্র যে সচেতন মন বা এই যে সচেতন পরিকল্পনা এর ফসল তা কিন্তু নয়, বরং সাহিত্য হচ্ছে লেখকের আনকনসিয়াস মাইন্ডের এক ধরনের ম্যানিফেস্টেশন বা বহিঃপ্রকাশ। মানে অবদমিত ইচ্ছা বা চিন্তাগুলো ঠিক যেভাবে রাতের স্বপ্নের মাধ্যমে প্রতীকী রূপে প্রকাশ পাচ্ছে, সাহিত্য বা টেক্সটের মধ্যেও লেখকের সেই একই মানসিক সেই মেকানিজম বা মনস্তাত্ত্বিক প্রক্রিয়াটা কাজ করে। বোঝা গেছে? মানে ফ্রয়েডের মতে আমাদের মনের দুটো প্রধান অংশ থাকে, সচেতন মন আর আনকনসিয়াস মাইন্ড, অচেতন মন। তাই তো? মানে সচেতন মন কোনটা, যেটা আমরা এখন ভাবছি বা করছি, আর আনকনসিয়াস মাইন্ড কোনটা, এটা মনের একটা বিশাল গোপন ঘর। এখানে আমাদের লুকিয়ে থাকা সেই সমস্ত ইচ্ছা, ভয়, পুরনো কষ্ট এগুলো থাকে। আমরা নিজেরাও সবসময় এই যে আনকনসিয়াস মাইন্ডে কি থাকে খুঁজে পাই না। তো সাহিত্য কিভাবে স্বপ্নের মতো কাজ করে? না, এই যে রাতের স্বপ্ন, আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা সেই সমস্ত ইচ্ছেগুলো রাতে স্বপ্ন হয়ে ধরা দেয়। স্বপ্নে আমরা অনেক সময় অদ্ভুত জিনিস প্রতীক হিসেবে দেখি। তো ফ্রয়েড বলছেন সাহিত্য ঠিক স্বপ্নের মতোই। একজন লেখক যখন কোনো গল্প বা কবিতা লিখছেন, তখন তার অজান্তেই তার মনের ভেতরে লুকিয়ে থাকা কষ্ট বা ইচ্ছেগুলো সেই গল্পের চরিত্র বা ঘটনার মাধ্যমে প্রকাশ পেয়ে যায়। তো একজন ক্রিটিক গল্পের ভেতরে লুকিয়ে থাকা সেই আসল মনস্তাত্ত্বিক রহস্যটা খুঁজে বের করেন। বোঝা গেছে? এরপরে আমরা আলোচনা করব 3 হিস্টোরিক্যাল শিফটস নিয়ে। মানে বিজ্ঞান বা চিন্তাধারার যে বদল ইতিহাস অনুযায়ী, মানে হিস্টোরিক্যালি, সেটা এখানে তুলে ধরা হয়েছে। মানে মানুষকে বা মানুষের মনকে বোঝার যে দৃষ্টিভঙ্গি, সেটা সময়ের সাথে সাথে কিভাবে বদলে গেছে বা 3 বার বদলে গেছে, সেটাই এখানে আলোচনা করব আমরা, তাই না? তো
তো কেন বদলেছে দেখো, ওই বদলটা তো হঠাৎ করে আসেনি, পরিবর্তন তো কখনো হঠাৎ করে আকাশ থেকে পড়ে যায় না। তো 19th সেঞ্চুরি থেকে শুরু করে 20th সেঞ্চুরি পর্যন্ত পৃথিবীতে মানুষের চিন্তন জগতে অনেক পরিবর্তন ঘটেছে, অনেক বড় বড় ঘটনা ঘটেছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তাই না, নতুন বিজ্ঞানীদের আগমন। তো যুদ্ধের ফলে পুরনো চিন্তা ভাবনার বিশ্বাসের জগৎ তো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। প্রথমে কে এলেন? তারপরে সিগমন্ড ফ্রয়েড, তারপর তার ছাত্র কার্ল জুং এলো, আর শেষে আমরা পেলাম জ্যাক লাকারকে, তাই না? তো এই যে তিনজন মানুষ, এই তিনজন মানুষের হাত ধরে মানুষের মনকে বিচার করার যে পদ্ধতি, সেটাও কিন্তু যুগের সাথে সাথে 3 বার বিরাট ভাবে বদলে যায়। মানে 3 বার মানুষের মনকে বিচার করার পদ্ধতির আমূল পরিবর্তন ঘটে। তো লিটারারি ক্রিটিসিজম তখন গল্প বা কবিতা বিচার করার জন্য নিজেদের যে গতানুগতিক একটা ধারণা, সেই ধারণাটা বদলে ফেলে। বোঝা গেছে? আমরা দেখতে পাই যে 1900 থেকে 1930 সাল, এই যে প্রথম যে শুরুটা হয়, এই সময় ফ্রয়েড এসে কি বললেন, যে মানুষের মনের আসল চাবিকাঠি লুকিয়ে থাকছে তার সেই শৈশব এবং তার নিজের ভেতরের গোপন ইচ্ছা। একেই বলা হচ্ছে প্রথম পর্যায় ক্লাসিক্যাল ফ্রয়েডিয়ানিজম। সাহিত্যিকরা তখন চরিত্রের ব্যক্তিগত মন নিয়ে গল্প লিখতে এবং বিচার করতে শুরু করলেন। আর 1930 থেকে 50 প্রথম যে বড় পরিবর্তনটা ঘটলো, ফ্রয়েডের ছাত্র কার্ল জুং এসে কি বললেন, না আপনি ভুল বলছেন, মানুষ শুধু নিজের একার মন নিয়ে তো বেঁচে থাকে না, মানুষের মনে তার পূর্বপুরুষদের, সমাজের পুরনো রূপকথার গভীর একটা প্রভাব থাকে। তো এই যে ফোকাসটা ব্যক্তিগত মন থেকে সমাজের সার্বজনীন মনের দিকে এই সময় চলে গেল, তাই না? তো এটাই হচ্ছে প্রথম সেই শিফট, ঐতিহাসিক পরিবর্তন। আর 1960 থেকে প্রেজেন্ট টাইমে লাকার সময়টা, লাকা এবং অন্যান্য আধুনিক যে ভাববাদীরা, তারা এসে কি বললেন, আগের দুজনই মিথ্যে বলছে বা ভুল বলছে। মানুষের মন কখনো জন্মগত জিনিস নয়, মানুষের মন আসলে একটা শূন্য খাঁচার মতো, যেটা তৈরি হয় ভাষা এবং চারপাশের সমাজের নিয়মে। এই যে মানুষের মনকে বায়োলজির বা রূপকথার হাত থেকে কেড়ে নেওয়া হলো, এটাকে কেড়ে নিয়ে যে ভাষা তত্ত্ব বা লিঙ্গুইস্টিক্স এর সাথে জুড়ে দেওয়া হলো, এটাই হচ্ছে সেই বিরাট একটা ঐতিহাসিক পরবর্তী যে ঐতিহাসিক পরিবর্তন, যেটাকে সেকেন্ড শিফট বলা হচ্ছে, তাই না? তাহলে বিগত 100 বছরের ক্রিটিসিজমে কিভাবে যুগের সাথে তাল মিলিয়ে মানুষের মনকে 3টে ভিন্ন ভিন্ন উপায়ে বিচার করা হয়েছে, সেটারই টাইমলাইন এই 3 হিস্টোরিক্যাল শিফটস, তাই না? তাহলে প্রথম শিফট দেখো, ক্লাসিক্যাল যে ফ্রয়েডিয়ানিজম। এই যুগে সমালোচকরা গল্পের ভেতরে চরিত্রকে একটা বাস্তব জ্যান্ত মানুষ মনে করতেন। ধরো হ্যামলেট নাটকের কোনো সিনেমা দেখছো, যেখানে নায়ক খুবই একা এবং বিষণ্ণ, তো এক্ষেত্রে এই সময়ে ক্রিটিকরা কি বলবে, যে এই গল্পের নায়ক এরকম করছে মানে নিশ্চয়ই শৈশবে কোনো বড় কষ্ট ছিল, বা ওর বাবার সাথে ওর সম্পর্ক ভালো ছিল না। অর্থাৎ এরা শুধু তো লেখকের নিজের জীবন আর গল্পের চরিত্রের ব্যক্তিগত সেই মনের রোগ বা গোপন ইচ্ছা খুঁজে বের করার চেষ্টা করবে। কিন্তু দ্বিতীয় শিফট আর্কিটাইপাল বা জুঙ্গিয়ান ফেজে কি দেখতে পাওয়া গেছে, এরা চরিত্রের ব্যক্তিগত মন বাদ দিয়ে পুরো পৃথিবীর মানুষের পুরনো গল্প, রূপকথার মিলিগুলো খুঁজছে। ধরে যাক যে কোনো আমরা ভালো সিনেমা একটা দেখছি, তাই না? তো এই শিফটে কি বলা হবে, যে এই গল্পটা তো অবিকল আমাদের সেই পুরনো রামায়ণ মহাভারতের মতো। সব দেশের গল্পেই তো এরকম একজন অত্যাচারী রাজা থাকে, সদরাজপুত্র থাকে, একজন মা থাকে। মানে এরা কোনো একক যুগের মানুষের মন নিয়ে এরা চিন্তা ভাবনা করে না, এরা খোঁজে যুগ যুগ ধরে চলে আসে সেই সার্বজনীন রূপকথা, যেটা পৃথিবীর সব মানুষের মনে সমানভাবে কাজ করে। আর থার্ড শিফট, যেখানে লাকানিয়ান ফেজ ছিল, পোস্ট স্ট্রাকচারালিস্ট টার্ন 1960 থেকে প্রেজেন্টে, এটাতে কি হলো না, এখানে বলা হচ্ছে মানুষের নিজের বলতে কোনো মনই নেই। মানে আমাদের মনটা তৈরি করে আমাদের চারপাশের সমাজ আর ভাষা। মানে একটা শিশু যখন জন্মায়, সে নিজের নামও তো জানে না, সমাজ তাকে ভাষা শেখায়, নাম দেয়, বলে তুমি অমুকের ছেলে, অমুকের মেয়ে, তোমার এই নাম। তো এই ভাষার নিয়মে মন তখন ভাবতে শুরু করে। মানে এই শিফটে এসে আমরা দেখলাম যে গল্পের ভেতরে গিয়ে এরা দেখছে ভাষা কিভাবে চরিত্রের সেই মনকে নিয়ন্ত্রণ করছে। এরা বলে দিচ্ছে আমাদের মনটা একটা গোলকধানের মতো, যার নিজের কোনো স্থায়ী রূপ নেই। সমাজ যেভাবে কথা বলা শেখায়, আমাদের মনটাও ঠিক সেভাবেই টুকরো টুকরো হয়ে তৈরি হয়। বোঝা গেছে? তাহলে প্রথম শিফটে দেখলাম শুধু ওই চরিত্র বা লেখকের ব্যক্তিগত মনের গোপন রহস্য খোঁজা হচ্ছে। দ্বিতীয় শিফটে এসে কি হচ্ছে না, সব গল্পের মধ্যে থাকা চিরন্তন রূপকথা এবং প্রতীকটা খোঁজা হচ্ছে। আর তৃতীয়তে আমাদের মন কিভাবে ভাষা এবং সমাজের খাঁচায় বন্দী হয়ে তৈরি হচ্ছে সেটা খোঁজা হচ্ছে। বোঝা গেছে? এটাই হচ্ছে এই যে 3 হিস্টোরিক্যাল শিফটস। এরপরে আমরা দেখব মেজর থিওরিস্ট এবং কোর
কনসেপ্টস। তো এই যে ফ্রয়েডিয়ান ক্রিটিসিজম, এর ক্ষেত্রে আমরা মেজর থিওরিস্ট এবং তাদের কনসেপ্ট গুলো নিয়ে এবার আলোচনা করব। সবার প্রথমেই আমরা কি দেখতে পাচ্ছি? সিগমন্ড ফ্রয়েডকে 1856 to 1939। দেখো, দ্য ট্রাইপার্টাইট মডেল অফ দ্য মাইন্ড, ত্রিমাত্রিক রূপ মনের। ফ্রয়েডের মতে আমাদের মন কোনো একক জিনিস না, আমাদের মনের ভিতরে তিনটি উপাদান বা শক্তি একসাথে নিজেদের মধ্যে লড়াই করছে। কি কি? ইদ, ইগো, সুপার ইগো। মানে ফ্রয়েডিয়ান ক্রিটিসিজম তো ফ্রয়েডকে ছাড়া অসম্পূর্ণ, তাই ফ্রয়েডই প্রথমে আসছে, এবং ফ্রয়েডের সবার প্রথমে আমরা ট্রাইপার্টাইট মডেল পাচ্ছি। ইদ, ইগো, সুপার ইগোর যে নিজেদের মধ্যে যে লড়াই, তার সমন্বয়ে যে আমাদের মন গঠিত সেটা। ইদ কি? ইদ হচ্ছে অবুঝ আদিম মন, ঠিক আছে, এন্টায়ারলি আনকনসিয়াস, অপারেটস on the pleasure principle, demands immediate gratification of primal chaotic drives। মানে আমাদের মনের একদম অন্ধকার অবচেতন অংশ এটা। এটা একটা অবুঝ বাচ্চার মতো, এটা শুধু নিজের আনন্দটা খোঁজে, সুখটা খোঁজে, প্লেজার প্রিন্সিপাল। এর কোনো যুক্তি নেই, সমাজ বা নিয়মের জ্ঞানের নেই। খিদে পেলে এখনই খাবো, এখনই খাবার চাই, রাগ হয়ে যাবে, মারামারি চাই, এইসব আদিম বাসনা এবং জেদকে এ পুষে রাখে। তখনই যেন এটাকে পূরণ করতে হবে এর, তা না হলে ছটফট করে। ইগোটা কি? ইগো হচ্ছে বাস্তববাদী, বিচারক একটা মন। মানে এটা আমাদের মনের একটা সচেতন এবং বুদ্ধিমান অংশ। এটা সমাজের বাস্তবতাটাকে চেনে, বাস্তবতার নিয়ম মেনে চলে। এটা রিয়ালিটি প্রিন্সিপাল, আগেটা প্লেজার প্রিন্সিপাল ছিল। আর ইগোর কাজ কি? ইগো হচ্ছে একজন মধ্যস্থতাকারী, আরবিট্রেটর। সে একদিকে ঈদের অবুঝ জেদ শুনছে, আবার অন্যদিকে সমাজের নিয়মও দেখছে, এবং এই ঈদকে গিয়ে বোঝাচ্ছে তোমার ইচ্ছেটা ভালো, কিন্তু এখন পূরণ করা যাবে না, পূরণ করতে গেলে সমাজে মার খাবে, পুলিশে ধরবে, অপেক্ষা করে একটু পরে হচ্ছে, বুদ্ধি খাটিয়ে আমি এটা পূরণ করব। তো এরকম ভাবে সে ঈদকে বোঝায়। তো এটা একটা অবুঝ ঈদ এবং একটা কঠোর সুপার ইগোর মধ্যেকার ব্যালেন্স বা ভারসাম্য বজায়কারী একটা মধ্যস্থতাকারী, তাই না? আর সুপার ইগো নৈতিক আদর্শ মন। এটা আমাদের মনের ভেতরে সেই বিবেক, সেই নৈতিকতার একটা রিপ্রেজেন্টেটিভ, পুলিশের মতো। আমাদের বাবা মা, সমাজ, ধর্ম বা শিক্ষক ছোটবেলা থেকে যে সমস্ত ভালো সংস্কার, নিয়ম আমাদেরকে শিখিয়েছে, সেটা আমাদের মনে এই সুপার ইগোই কিন্তু জমা রাখে। আর এর নীতি কি? নৈতিকতা, আদর্শ, নিয়ম মেনে চলে। আর সব সময় এ কি বলবে তোমাদেরকে? না বলবে কোনটা ঠিক কোনটা ভুল। তো তোমরা যদি কোনো খারাপ কাজ করার কথা মনে ভাবো, সুপার ইগো কিন্তু মনে তখন তীব্র অপরাধ বোধ সৃষ্টি করে, ঠিক আছে? এবং এই সুপার ইগো ঈদের সেই আদিম ইচ্ছাকে পুরোপুরি ভাবে চেপে রাখতে বা নিষিদ্ধ করে রাখতে চায়। এবং এই তিনটের সমন্বয় কিন্তু আমাদের মন গঠিত। কে বলছে? সিগমন্ড ফ্রয়েড। এরপরে আমরা পাচ্ছি ড্রিম মেকানিজমস, দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। এটা ফ্রয়েডের সব থেকে বিখ্যাত বই। এই বইতে তিনি বুঝিয়েছিলেন যে আমরা রাতে যে সমস্ত স্বপ্ন দেখি সেগুলো আসলে অবান্তর নয়, আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা সেই গোপন ইচ্ছা এবং ভয়গুলো, এগুলোই কিন্তু রাতে স্বপ্নের মাধ্যমে তার রূপ প্রকাশ করে। তো এই বইতে আমরা ধারণা পাই কি? ম্যানিফেস্ট কন্টেন্ট এবং ল্যাটেন্ট কন্টেন্ট। দেখো, স্বপ্নে বা গল্পে ওপরে ওপরে যেটা দেখা হয় সেটাকে ম্যানিফেস্ট বলা হচ্ছে, আর তার ভেতরে লুকিয়ে থাকা আসল রহস্য বা মনস্তাত্ত্বিক যে অর্থ সেটাই হচ্ছে ল্যাটেন্ট। বোঝা গেছে? সারফেসটা হচ্ছে ম্যানিফেস্ট, আর ভেতরে লুকিয়ে থাকা অর্থটা হচ্ছে ল্যাটেন্ট। আর কন্ডেনসেশন আর ডিসপ্লেসমেন্ট, দেখো আমাদের মন যেভাবে অনেকগুলো চিন্তাকে একসাথে জুড়ে দিয়ে বা ভয়টাকে অন্য জিনিসের উপরে চালান করে দিয়ে স্বপ্ন বা গল্প একটা তৈরি করে, সেটাই হচ্ছে কন্ডেনসেশন এবং ডিসপ্লেসমেন্ট। মানে কন্ডেনসেশন মানে ঘনীভবন, অনেক কিছুকে একসাথে জড়ো করে। মানে আমাদের অবচেতন মন খুব চালাক, সে অনেকগুলো আলাদা আলাদা চিন্তা, ইচ্ছা বা অনেকজন মানুষকে একসাথে জুড়ে দিয়ে একটা মাত্র চরিত্র বা ছবি তৈরি করে। এটাকে কন্ডেনসেশন বা ছোট করে আনা বলা হচ্ছে। ধরো, স্বপ্নে এমন একজন মানুষকে দেখলে যার চেহারা তোমাদের কোন রিলেটিভের মতো, গলার আওয়াজ শিক্ষকের মতো, আর সে রাগ দেখাচ্ছে তোমার উপরে অফিসের বসের মতো। অর্থাৎ তোমার জীবনের তিনজন রাগী মানুষকে তোমার মন কি করলো? একসাথে ছোট করে এনে একটা চরিত্রে বদলে দিল। তো সাহিত্যে অনেক সময় লেখক বাস্তব জীবনের একাধিক মানুষের বৈশিষ্ট্য মিশিয়ে একটা চরিত্র তৈরি করেন, এটা আমরা দেখতে পাই, তাই না? ডিসপ্লেসমেন্ট মানে তো অনুভূতি বদলে যাওয়া, স্থানান্তর। যখন আমাদের মন কোনো নিষিদ্ধ বা কোনো ভীষণ ভয়ের জিনিসকে সরাসরি স্বপ্নে বা লেখায় দেখাতে পারছে না, তখন সেই যে ভয় বা অনুভূতিটাকে সে অন্য একটা সাধারণ বা নিরাপদ জিনিসের উপরে চালান করে দিচ্ছে, একেই বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ধরো, পরিবারের কোনো প্রভাবশালী সদস্যের উপরে ভীষণ রেগে আছো তোমরা, কিন্তু বাস্তবে বা স্বপ্নে সরাসরি তার উপর রাগ দেখানো নিষিদ্ধ। তো তোমার মন কি করবে? সেই তীব্র রাগটাকে ওখান থেকে সরিয়ে নিয়ে স্বপ্নের ভেতরে একটা মানে কোনো মাটির পুতুল ভেঙে দিচ্ছ, খেলনা ভেঙে দিচ্ছ, এভাবে প্রকাশ করবে। তুমি এভাবে স্বপ্ন দেখবে। তো পুতুলটা ভাঙাটা নিরাপদ,
তাই মন অনুভূতিটাকে স্থানান্তর করে দিল। মানুষটাকে তো আর গুলি করে মারতে পারবে না তুমি যতই রাগ হোক, তার থেকে তো পুতুলটা হয়েই যাবো। মন তো সেই কাজটা করে দিল যে সেই রাগটাকে স্বপ্নে তুমি অন্য কিছুর মাধ্যমে মানে সেটাকে মিটিয়ে নিচ্ছ। তো এটাই হচ্ছে সেই ডিসপ্লেসমেন্ট, স্থানান্তর করে দিল একটা রাগটাকে একটা অ্যাকশনের জায়গায় অন্য একটা অ্যাকশন দিয়ে সেটাকে প্রকাশ করে দিল। বোঝা গেছে? এটাই হচ্ছে ড্রিম মেকানিজম। এরপরে দেখো ড্রাইভ থিওরি বিয়ন্ড দ্য প্লেজার প্রিন্সিপাল 1920। দেখো ফ্রয়েডের মতে ইরোস এবং থ্যানাটোস, ইরোস হচ্ছে মানুষের বেঁচে থাকার, সৃষ্টি করার এবং জীবনকে টিকিয়ে রাখার মূল চালিকা শক্তি। এটা মানুষকে সৃজনশীল কাজ, প্রেম ভালোবাসা এবং বংশ বিস্তারে উদ্বুদ্ধ করে। এর মধ্যে সেক্সুয়াল ড্রাইভ এবং আত্মরক্ষা বা বেঁচে থাকার প্রবৃত্তি দুটোই কিন্তু অন্তর্ভুক্ত। আর এর সাথে যুক্ত মানসিক শক্তিকে বলা হচ্ছে লিবিডো। তো কোনো উপন্যাসে বা নাটকে চরিত্রের মধ্যে যখন তীব্র বেঁচে থাকার আকাঙ্ক্ষা, রোমান্টিক সম্পর্ক স্থাপন বা নতুন কোনো কিছু সৃষ্টির উন্মাদনা দেখা যায়, তখন সেটা ইরোস দ্বারা চালিত হয় আমরা বুঝবো। আর থানাটোস, থানাটোস হচ্ছে মৃত্যু প্রবৃত্তি। ফ্রয়েডের এই যে থানাটোস তত্ত্বটা কিন্তু খুবই বৈপ্লবিক। মানুষের অবচেতন মনে এক ধরনের জন্মগত প্রবৃত্তি থাকে যেটা তাকে ধ্বংস, জড়তা এবং শেষ পর্যন্ত একটা মৃত অবস্থায় ফিরিয়ে যাওয়ার দিকে তাড়িত করে। তো ফ্রয়েড কি বলেছিল? দ্য এইম অফ অল লাইফ ইজ ডেথ, তাই না? সব জীবনের লক্ষ্যই হচ্ছে মৃত্যু। এটা মানুষের ভেতরে হিংস্রতা, আগ্রাসন, সেলফ ডিস্ট্রাকশন এবং বারবার নিজের ক্ষতি করার প্রবণতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যখন এই প্রবৃত্তিটা নিজের দিকে চালিত হয় তখন মানুষ ডিপ্রেশন বা আত্মহত্যার পথ বেছে নেয়, আর যখন এটা অন্যের দিকে চালিত হয় তখন মানুষ হিংস্র বা যুদ্ধপ্রিয় হয়ে ওঠে। তো ট্র্যাজেডি সাহিত্য বা এমন কোন চরিত্র যারা অবচেতন ভাবেই নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দেয়, তাদের আচরণ ব্যাখ্যা করতে এই যে থানাটোস বা ডেথ ড্রাইভ ব্যবহার করা হয়। বোঝা গেছে? দ্বিতীয়ত আসছে কার্ল গুস্তাভ জং। দেখো কার্ল ইয়ং প্রথমে সিগমন্ড ফ্রয়েডের ছাত্র এবং সহযোগী ছিলেন, কিন্তু পরবর্তীতে অবচেতন মনের ব্যাখ্যা নিয়ে তাদের মধ্যে একটু মতপার্থক্য তৈরি হয়। ফ্রয়েড কি বলেছিলেন? মানুষের অবচেতন মনকে কেবল তার ব্যক্তিগত অতীত অভিজ্ঞতা এবং তার সেই অবদমিত ইচ্ছা দিয়ে ব্যাখ্যা করেছিলেন। তো ইয়ং সেখানে দাবি করলেন যে মানুষের মনের আরো গভীর একটা স্তর রয়েছে যেটা সম্পূর্ণ মানব জাতির মধ্যে অভিন্ন। এটাকেই তিনি অ্যানালিটিক্যাল সাইকোলজি বা বিশ্লেষণাত্মক মনোবিদ্যা বলেছেন। বোঝা গেছে? তো এই যে কালেকটিভ আনকনসিয়াসনেস, এটা কি? এটা মানুষের মনের এমন একটা গভীরতম স্তর যেটা কোনো একক ব্যক্তির ব্যক্তিগত স্মৃতি বা অভিজ্ঞতা থেকে কিন্তু তৈরি হয় না, বরং এটা সমগ্র মানব জাতির পূর্বপুরুষের থেকে প্রাপ্ত একটা অভিন্ন, একটা বংশগত মনস্তাত্ত্বিক একটা স্ট্রাকচার, ইনহেরিটেড। ওকে। আর আর্কিটাইপস, দেখো আর্কিটাইপস আদি রূপ, মানে সমষ্টিগত অবচেতন মনে যে সমস্ত সার্বজনীন জন্মগত প্রতীক, প্রতিচ্ছবি এবং চরিত্রের সেই যে ধরনগুলো লুকিয়ে থাকে সেগুলো আর্কিটাইপস। বোঝা গেছে? বিভিন্ন যুগের বিভিন্ন দেশের সাহিত্য কেন ঘুরে ফিরে একই ধরনের চরিত্র, একই ধরনের স্ট্রাকচার, মানে কাহিনী যে একই রকম স্ট্রাকচার দেখাচ্ছে, সেটাই আর্কিটাইপের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। এখানে পার্সোনা, শ্যাডো, অ্যানিমা, অ্যানিমাস এগুলো রয়েছে। পার্সোনা এটা হচ্ছে গ্রিক নাটকের মুখোশ, সমাজ বা বাইরের জগতের সামনে একজন মানুষ নিজের আসল সত্তাকে লুকিয়ে যে সামাজিক রূপ বা মুখোশটা ফুটিয়ে তোলে সেটাকেই পার্সোনা বলছে। শ্যাডো মানুষের মনের অন্ধকার, অবদমিত পশুতুল্য দিকটা, সমাজ যেটা পছন্দ করে না। অ্যানিমা, অ্যানিমা হচ্ছে পুরুষের অবচেতন মনে লুকিয়ে থাকা নারী সুলভ সত্তা। আর অ্যানিমাস, অ্যানিমাস হচ্ছে নারীর অবচেতন মনে লুকিয়ে থাকা পুরুষ সুলভ সত্তা। বোঝা গেছে? আর এই যে ট্রিকস্টার, এটা এমন এক ধরনের চরিত্রের আর্কিটাইপ যে অত্যন্ত বুদ্ধিমান, চতুর এবং প্রথাগত নিয়ম ভাঙতে ভালোবাসে। বিভিন্ন লোককথার সেই সমস্ত চালাক শিয়াল, সেই যে কুমির, জোকার এর আন্ডারে পড়েছে। বোঝা গেল? তাহলে ফ্রয়েড এবং কার্ল ইয়ং এর মধ্যে মনস্তত্ত্বের মূল ভিত্তি নিয়ে বিরোধ হয়েছিল, তাই না? অবচেতন মনের ধারণা সম্পর্কে ফ্রয়েড কি বললেন? ফ্রয়েড কেবল ব্যক্তিগত অবচেতন মনে বিশ্বাস করতেন, আর ইয়ং সেখানে সমষ্টিগত বললেন, সমষ্টিগত অবচেতন মন আবিষ্কার করলেন তিনি। ফ্রয়েডের মতে লিবিডো হচ্ছে সম্পূর্ণ যৌন শক্তি, আর ইয়ং বলছেন লিবিডো হচ্ছে একটা সাধারণ জীবন শক্তি, যৌন শক্তি সম্পূর্ণ যৌন শক্তি নয়। আর ফ্রয়েড ধর্মকে মনে করতেন একটা রোগ বা বিভ্রান্তি, কিন্তু কার্ল ইয়ং ধর্ম এবং মিথকে মানুষের মনের বিকাশের জন্য জরুরি মনে করতেন। আর ফ্রয়েড মানুষের বর্তমান আচরণের জন্য শৈশবের সেই ট্রমাটাকে দায়ী করতেন, আর ইয়ং অতীত এবং ভবিষ্যৎ লক্ষ্য দুটোকেই কিন্তু গুরুত্ব দিয়েছিলেন। বোঝা গেছে? ফ্রয়েডের ধারণার মধ্যে আমরা স্ট্রাকচার মডেল অফ সাইক পাচ্ছি, টপোগ্রাফিক্যাল মডেল পাচ্ছি, ড্রাইভ থিওরি পাচ্ছি, সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট, ড্রিম অ্যানালাইসিস, ডিফেন্স মেকানিজম পাচ্ছি। আর ইয়ং এর থিওরি গুলোর মধ্যে আমরা কি পাচ্ছি? কালেকটিভ কনসিয়াসনেস, আর্কিটাইপস, ইন্ডিভিজুয়েশন আর সিনক্রনিসিটি, তাই না? ইত্যাদি ধারণাগুলো পাচ্ছি। এরপরে আমরা
লাকাকে নিয়ে আলোচনা করব। জ্যাক লাকা, জ্যাক্স লাকান যা বলতে পারো। তিনি একজন ভাষাতাত্ত্বিক, তাই না? তিনি ফ্রেঞ্চ পোস্ট স্ট্রাকচারালিস্ট। ফ্রয়েড মনে করতেন অবচেতন মন পরিচালিত হয় বায়োলজিক্যাল ড্রাইভ দ্বারা, কিন্তু লাকা কি মনে করলেন? ফ্রয়েডের এই ধারণাকে তিনি আবারও পুনর্গঠন করে তিনি কি বললেন? তিনি বললেন অবচেতন মন একটা ভাষার মতো গঠিত হয়। অবচেতন মন কোনো এলোমেলো জায়গা নয়, এটা ভাষার ব্যাকরণ এবং নিয়মের মতোই নির্দিষ্ট একটা নিয়মে কাজ করে। লাকা ফার্ডিনান্ড ডি সসুরের সেই সিগনিফায়ার এবং সিগনিফাইডের থিওরিটাকে ব্যবহার করলেন। তিনি বললেন মানুষের অবচেতন মনে কেবল সিগনিফায়ার্স গুলো ঘুরে বেড়ায়, যার কোনো স্থায়ী অর্থ কিন্তু নেই। ফ্রয়েড স্বপ্নের দুটো প্রক্রিয়ার কথা বলেছিলেন, কনডেনসেশন আর ডিসপ্লেসমেন্ট। লাকা সেগুলোকে ভাষার দুটো অলংকার বা ট্রোপের সাথে তুলনা করে ফেললেন। মেটাফোরকে তিনি কনডেনসেশনের সাথে তুলনা করে ফেললেন, আর মেটোনিমিকে তিনি ডিসপ্লেসমেন্টের সাথে তুলনা করে ফেললেন। আর মিরর স্টেজ, দেখো এটা লাকার সব থেকে বিখ্যাত থিওরি। 1936-এ এটা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে তিনি প্রথম অবতারণা করেন। শিশুর বয়স যখন 6 থেকে 18 মাস, তখন এই পর্যায়টি ঘটে। তিনি বলেছিলেন এই বয়সে একটা শিশু যখন আয়নায় নিজের প্রতিফলনটা দেখে, তখন সে প্রথমবারের মতো নিজেকে একটা সম্পূর্ণ অখণ্ড একটা সত্তা হিসেবে আবিষ্কার করে। এর আগে কিন্তু তার মাইন্ডে কোনো কনসেপ্ট ছিল না। সে নিজে চোখে যতটুকু পার্ট দেখতে পেত বডির, নিজেকে একটা খন্ড খন্ড টুকরো টুকরো বিচ্ছিন্ন শরীর হিসেবে সে ভাবতো। আয়নার বাইরের এই যে নিখুঁত প্রতিচ্ছবি সে দেখে সে নিজের সম্পর্কে একটা কাল্পনিক এবং একটা ধারণা বা একটা অহং তৈরি করছে। এটাকেই আইডিয়াল আই বলা হচ্ছে। লাকা এটাকে আইডিয়াল আই বলছে। বোঝা গেছে? এই যে মিরর স্টেজ থেকেই লাকার সেই যে ত্রিমাত্রিক মনস্তত্ত্বের যে প্রথম স্তর, দা ইমাজিনারি অর্ডার, কাল্পনিক জগৎ, এটার সূচনা হয়। এটা মূলত ওয়ার্ল্ড অফ ইমেজেস, যেখানে ভাষা বা বাস্তবতার প্রবেশ এখনো ঘটেনি। দা ইমাজিনারি ওয়ার্ল্ড। এরপরে সিম্বলিক আছে, যখন শিশু সমাজে প্রবেশ করে এবং ভাষা শেখে। এখানে পিতামাতা, সমাজ, এদের যে আইন সেগুলো কাজ করে, যাকে এলাকা নেম অফ দ্য ফাদার বা সেই ফ্যালোগোসেন্ট্রিসিজম বলেছেন। তারপরে রিয়েল, একদমই আদিম অবস্থা, যেটা ভাষা বা ছবির বাইরে, কখনো ভাষায় প্রকাশ করা যায় না। এটা মূলত সেই একটা অপূর্ণতার চরম অনুভূতি, তাই না? এই যে এখানে আমি মেনশন করেছি দ্য ইমাজিনারি, দ্য সিম্বলিক, নেম অফ দ্য ফাদার, যেটা ফ্যালোগোসেন্ট্রিজম, আর দ্য রিয়েল। বোঝা গেছে? তাহলে লাকার এই যে থ্রি অর্ডার্স এর মধ্যে আমরা পাচ্ছি দ্য ইমাজিনারি, দ্য সিম্বলিক, আর কি দ্য রিয়েল, তাই না? ইমাজিনারি হচ্ছে শিশু জন্মের পর থেকে ভাষা শেখার আগের অবস্থা। শিশু এই সময় কি মনে করে? সে আর তার মা দুজন অখণ্ড সত্তা, আলাদা নয়। এখানে কোনো শব্দ ভাষা নেই, শুধু আছে ছবি, নিজের প্রতি ভালোবাসা। আয়নায় এসে নিজেকে দেখে এবং কাল্পনিক আনন্দের জগৎ তৈরি হয়। সিম্বলিক, ভাষার জগৎ, বড় হচ্ছে, ভাষা শিখছে, সমাজে পা রাখছে। সে বুঝছে সে আর তার মা এক নয়, দুজন আলাদা দুটো মানুষ। সমাজ এবং পরিবারে কিছু নিয়ম আছে। লাকাইকে নেম অফ দ্য ফাদার বলেছে, পিতার আইন বা সামাজিক নিয়ম বলেছেন। ভাষা শেখার সাথে সাথে শিশুর মনে জন্ম নেয় ল্যাক, অপূর্ণতা, এন্ডলেস ডিজায়ার। কারণ সে যা চায় সবসময় সরাসরি সেটা পায় না, ভাষার মাধ্যমে বা নিয়মের মধ্যে তাকে চেয়ে নিতে হয়। আর রিয়েল, দেখো, যেটা ভাষা বা ছবির বাইরে, যাকে কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না, সেটাই আনস্পিকেবল। মানে এটা এমন একটা আদিম সত্য বা অনুভূতি যেটা আমরা মুখে প্রকাশ করতে পারি না। ভাষা বা সমাজ আসার আগে মানুষের যে অবস্থা ছিল এটা তাই। এটা আমাদের ভাষার সমস্ত নিয়মকে প্রতিরোধ করছে। এটা মূলত একটা গভীর শূন্যতা বা ট্রমা, যেটা সবসময় অবচেতন মনেই লুকিয়ে থাকে। তাহলে ইমাজিনারি হচ্ছে শুধু ছবি, মায়ের সাথে একাত্মতা, ভাষা নেই এখানে। সিম্বলিক হচ্ছে ভাষা রয়েছে, ব্যাকরণ রয়েছে এবং সমাজে নিয়ম কানুন রয়েছে। আর রিয়েল হচ্ছে যেটা ভাষার অতীত, যেটা মুখে প্রকাশ করা যায় না। বোঝা গেছে? এখানে আমরা মেজর লিটারারি ক্রিটিক্সদেরকে নিয়ে আলোচনা করব। মানে যেসব চিন্তাবিদ বা থিওরিস্ট কোন সাহিত্যকে বিশ্লেষণ করার জন্য একটা নতুন থিওরি বা ফর্মুলা তৈরি করেছেন, তাদেরকে নিয়ে আমরা এখানে আলোচনা করব। যেমন আর্নেস্ট জোনসকে পাচ্ছি সবার প্রথমে আমরা। তার কি টেক্সট কি? হ্যামলেট অ্যান্ড ওডিপাস। মানে এই সমস্ত ক্রিটিকরা কি করেছিলেন? ফ্রয়েড এবং ইয়ং এর মনস্তত্ত্বের সূত্রগুলো দিয়ে সাহিত্যের বিভিন্ন চরিত্রকে এরা বিশ্লেষণ করেছিলেন, দিয়ে তাদের পেছনে আসল মনস্তাত্ত্বিক কারণটা এরা খুঁজে বের করেছিলেন। যেমন আর্নেস্ট জোনসের এই হ্যামলেট অ্যান্ড ওডিপাস, যেটা এসেছিল 1949-এ। মূল বক্তব্য কি? দেখো, এই যে নাটকটাতে প্রধান সমস্যা ছিল প্রোক্রাস্টিনেশন, মানে প্রতিশোধ নিতে বিলম্ব করা। সে কেন তার কাকা ক্লডিয়াসকে মারতে এত দেরি করছিল, তার এক অভিনব মনস্তাত্ত্বিক ব্যাখ্যা জোনস এখানে দিয়েছেন। জোনস বলেছেন হ্যামলেট নিজেই অবচেতন ভাবে ইডিপাস কমপ্লেক্সে ভুগছিল। ইডিপাস কমপ্লেক্স হচ্ছে শৈশবে অবচেতন মনে বাবাকে সরিয়ে মাকে পাওয়ার একটা আদিম ইচ্ছা। ক্লডিয়াস আসলে হ্যামলেটের নিজের অবদমিত ইচ্ছাটাই বাস্তবে পূরণ করে ফেলেছে। ঠিক আছে? সে হ্যামলেটের বাবাকে হত্যা করেছে এবং তার মাকে বিয়ে করেছে। তো হ্যামলেট যখনই ক্লডিয়াসকে মারতে যায়, তার অবচেতন মন তাকে বাধা দেয়, কারণ সে ক্লডিয়াসকে মারার অর্থ
নিজের অবদমিত ইচ্ছাকেই সে শাস্তি দিচ্ছে, তাই না? তো এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বই হ্যামলেটকে মানসিকভাবে প্যারালাইজ করে তুলেছিল, সে প্রতিশোধ নিতে দেরি করেছিল। বোঝা গেছে? তাহলে হ্যামলেটের প্রতিশোধের বিলম্বের কারণ বাহ্যিক নয়, তার নিজস্ব ওডিপাস কমপ্লেক্স। তো ফ্রয়েড নিজে তার দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস হ্যামলেটের এই মনস্তাত্ত্বিক দিকের ইঙ্গিতটাই দিয়েছিলেন, যেটা পরে আর্নেস্ট জোন্স বিস্তারিতভাবে বই আকারে প্রকাশ করে এটা বললেন, তাই না? দ্বিতীয়ত আমরা কাকে দেখতে পাচ্ছি? মড বটকিন। তার যে বিখ্যাত টেক্সট আর্কিটাইপাল প্যাটার্নস ইন পোয়েট্রি, যেটা এসেছিল 1934-এ। তো মড বটকিন হলেন প্রথম সাহিত্য সমালোচক যিনি কার্ল ইউংয়ের মনস্তাত্ত্বিক সেই ধারণাগুলোকে কবিতার বিশ্লেষণে সফলভাবে তিনি প্রয়োগ করেছিলেন। তার এই যে আর্কিটাইপাল প্যাটার্নস, এটা হচ্ছে লিটারারি ক্রিটিসিজমের হিস্ট্রিতে একটা ফাউন্ডেশনাল টেক্সট। তো মড বটকিন এই বইটাতে কি দেখিয়েছিলেন? তিনি দেখিয়েছিলেন যে পৃথিবীর বিখ্যাত কবিতা বা মহাকাব্যগুলোর মধ্যে কিন্তু ইউনিভার্সাল কিছু আর্কিটাইপস রয়েছে, ঠিক আছে, যেটা পাঠকদের অবচেতন মনকে গভীরভাবে নাড়া দিচ্ছে। এই যে রিবার্থ আর্কিটাইপ, পুনর্জন্মের আদিরূপ। বটকিন প্রধানত পুনর্জন্ম এবং আত্মিক যে রূপান্তর, সেই রূপান্তরের যে ছক সেটা নিয়ে আলোচনা করেছেন। মানুষ বা কোনো চরিত্র কিভাবে পাপ এবং কষ্টের মধ্যে দিয়ে গিয়ে শেষ পর্যন্ত একটা নতুন পবিত্র জীবন লাভ করে, সেটাই আর্কিটাইপ, তাই না? তিনি দুটো বিখ্যাত ইংরেজি ক্লাসিক সাহিত্যকে এই তত্ত্ব দিয়ে, মানে কার্ল ইউংয়ের এই তত্ত্ব দিয়ে বিশ্লেষণ করেছেন। স্যামুয়েল টেলর করেছে রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার। সেই বুড়ো নাবিক একটা সামুদ্রিক পাখি হত্যা করার পর অভিশপ্ত হয় এবং দীর্ঘ কষ্টের পর যখন সে প্রকৃতির সমস্ত জীবকে ভালোবাসতে শেখে, তখন তার সেই রিবার্থ ঘটে। আর সেই মিল্টনের প্যারাডাইস লস্ট, যেখানে মানব জাতির পতন এবং পরবর্তীতে ঈশ্বরের সেই করুণায় ইভ এবং অ্যাডামের মুক্তির মাধ্যমে এক ধরনের আধ্যাত্মিক পুনরুত্থানের ইঙ্গিত করা হয়েছে। বোঝা গেছে? এরপর আমরা হ্যারল্ড ব্লুমকে পাচ্ছি। কি টেক্সট বললে? আমরা তার অ্যান অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছি, আর থিওরি অফ পোয়েট্রি, যেটা এসেছিল 1973-তে। দেখো, হ্যারল্ড ব্লুম ফ্রয়েডের ইডিপাস কমপ্লেক্সের ধারণাটাকে ধার করে তিনি সাহিত্যের ইতিহাসে কবিদের মধ্যেকার যে সম্পর্ক তার উপরে সেটাকে প্রয়োগ করেছেন। এই যে পোয়েটিক ফাদার্স, বিলেটেড পোয়েটস, দ্য অ্যাংজাইটি, মিসরিডিং, এগুলো আমরা দেখতে পাবো। পোয়েটিক ফাদার্স নতুন বা পরবর্তী প্রজন্মের কবিদের কাছে তাদের সেই পূর্বসূরি মহান কবিরা কিসের মতো? পিতার মতো। আর বিলেটেড পোয়েটস, দেখো, ব্লুমের মতে পরে আসা নতুন কবিরা এক ধরনের মানসিক সংকটে ভুগছে। তারা ভাবছে ভালো ভালো সব কথাই তো আগের কবিরা লিখে গিয়েছেন, আমরা নতুন করে আর কি বাকি আছে আমাদের জন্য যে লিখবো? অ্যাংজাইটি, নতুন কবিরা সবসময় ভয় ভয়ে থাকে যে তারা হয়তো স্বাধীন বা মৌলিক কিছু লিখতে পারবে না, পূর্বসূরিদের ছায়া পড়বেই, ঠিক আছে, তাদের ওয়ার্কে। তো এই ভয় বা ট্রমাকেই তিনি অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্স বলেছেন। আর মিসরিডিং, এই ভয় থেকে বাঁচতে এবং নিজের মৌলিকতা প্রমাণ করতে নতুন কবিরা অবচেতন ভাবেই পূর্বসূরি কবিদের লেখাকে একটু একটু ভুলভাবে ব্যাখ্যা বা পুনর্নির্মাণ করেছেন। একেই ব্লুম পোয়েটিক মিসরিডিং বলছে। বোঝা গেছে? তো পূর্বসূরি কবিদের প্রভাব কাটিয়ে ওঠার জন্য নতুন কবিরা 6টা মনস্তাত্ত্বিক ধাপ বা পদ্ধতি ব্যবহার করেন। যেমন হচ্ছে ক্লিনামেন, টেরেসা, কেনোসিস, ডেমোনাইজেশন, অ্যাসকেসিস আর অ্যাপ্রোফ্রেডিস। ক্লিনামেন, পূর্বসূরি কবিতার একটা নির্দিষ্ট জায়গায় এসে ইচ্ছাকৃতভাবে লাইন বা অর্থ পরিবর্তন করে দেওয়া। টেরেসা, পূর্বসূরির কবিতাকে এমন ভাবে সম্পূর্ণ করা যেন মনে হয় আগের কবি কাজটা অধরা রেখে গেছেন আর নতুন কবি সেটা পূর্ণ করলেন। কেনোসিস হচ্ছে পূর্বসূরির প্রভাব থেকে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত রাখা। ডেমোনাইজেশন হচ্ছে পূর্বসূরি কবির চেয়ে নিজেকে বেশি শক্তিশালী প্রমাণের চেষ্টা করা। আর অ্যাসকেসিস হচ্ছে নিজেকে পূর্বসূরির প্রভাব থেকে সম্পূর্ণ আলাদা করে একা করে নেওয়া। আর অ্যাপ্রোফ্রেডিস হচ্ছে একটা চূড়ান্ত পর্যায়ে, যেখানে প্রভাবের সেই সমস্ত চাকা একদম উল্টো দিকে ঘুরে যাচ্ছে। মানে নতুন কবি পূর্বসূরি কবির স্টাইল, প্রভাব, এগুলোকে এত নিখুঁতভাবে নিজের কবিতার মধ্যে তারা ঢুকিয়ে নিয়েছেন যে একটা অদ্ভুত জাদু তৈরি হয়েছে। রিডার্সরা যখন সেটা পড়বে, পূর্বসূরি কবির পুরনো কবিতাটা যখন পড়েন, তখন তার এটা মনে হবে যে নতুন কবি পুরনোটাকে নকল করেনি, বরং পুরনো কবি এই নতুন কবিকে যেন নকল করে লিখেছিলেন। বোঝা গেছে? তো এটাই হচ্ছে সেই 6টি মনস্তাত্ত্বিক ধাপ, যেটা পূর্বসূরি কবির প্রভাব কাটিয়ে ওঠার জন্য নতুন কবিরা ব্যবহার করেন। এরপর আমরা লরা মালভিকে পাচ্ছি, তার টেক্সট ভিজুয়াল প্লেজার এন্ড ন্যারেটিভ সিনেমা 1975-এ। দেখো, লরা মালভি সিগমন্ড ফ্রয়েডের মনস্তাত্ত্বিক সেই তত্ত্ব ব্যবহার করে দেখিয়েছেন কিভাবে হলিউডের সেই সিনেমাগুলো পুরুষ দর্শকের আনন্দ দেওয়ার জন্যই কিন্তু তৈরি করা হয়। মেল গেজ, অ্যাক্টিভ মেল, প্যাসিভ ফিমেল, টু বি লুকড অ্যাট নেস, এগুলো আমরা দেখতে পাই সেখানে, তাই না? মালভি দেখিয়েছেন কিভাবে সিনেমা মানুষের ভেতরের দুটো অবদমিত মনস্তাত্ত্বিক আনন্দকে উস্কে দিচ্ছে, ভয়ারিজম আর ফেটিসিজম। ভয়ারিজম কি? গোপনে কাউকে দেখে আনন্দ পাওয়া, হলের অন্ধকারে বসে দর্শকরা পর্দার চরিত্র ব্যক্তিগত জীবন গোপনে দেখার আনন্দ পাচ্ছে। আর ফেটিসিজম কি? নারীর শরীরের কোনো অংশকে অতিরিক্ত গ্ল্যামারাইজ বা আকর্ষণীয় করে দেখিয়ে পুরুষের অবচেতন
মনের ভয়কে দূর করা। বোঝা গেছে? এছাড়া আমরা পিটার ব্রুকসকে দেখতে পাচ্ছি, রিডিং ফর দ্য প্লট, ডিজাইন অ্যান্ড ইন্টেনশন ইন ন্যারেটিভ, 1984 এ। দেখো, পিটার ব্রুকস ফ্রয়েডের 1920 সালের সেই যে বিখ্যাত বিয়ন্ড দ্য প্লেজার প্রিন্সিপাল, এটাকে উপন্যাসের প্লট কিভাবে শুরু, মাঝখানে এবং শেষ হয় সেটা ব্যাখ্যা করতে ব্যবহার করেছেন। ব্রুকসের মতে একটা উপন্যাসের কাহিনীর প্লট মূলত দুটো মানসিক শক্তির তীব্র দ্বন্দ্বের উপর ভিত্তি করে এগিয়ে চলে, ইরোস আর থানাটোস। ইরোস হচ্ছে বেঁচে থাকার বা বড় হওয়ার ইচ্ছে, থানাটোস হচ্ছে গল্পের শেষ হওয়ার ইচ্ছে। তো মূল দ্বন্দ্বটা কি? যদি গল্পে শুধু থানাটোস থাকতো তবে শুরু হওয়া মাত্রই গল্প তো শেষ হয়ে যেত, রিডার্সদের পছন্দ হতো না। আবার যদি শুধু ইরোস থাকতো তবে গল্প তো শেষই হতো না। তাই একটা আদর্শ প্লট এই দুটোর সমন্বয়ে ভারসাম্য বজায় করেই চলবে। সে সমাপ্তির দিকেও তাকাবে, এগোবে সমাপ্তির দিকে, আবার মাঝপথে বিভিন্ন ঘটনার মোড় দিয়ে সেই সমাপ্তিটাকে কিছুটা বিলম্বিত করবে, ইরোস যেটা, এটাই তিনি বলেছেন। বোঝা গেছে? তাহলে রিডিং ফর দ্য প্লট 1984 ভেরি ইম্পর্টেন্ট পিটার ব্রুকসের। এবং সবার শেষে আমরা কি দেখছি? নরম্যান হোল্যান্ড, দ্য ডায়নামিক্স অফ লিটারারি রেসপন্স। দেখো, নরম্যান হোল্যান্ড হচ্ছেন সাইকো অ্যানালিটিক রিডার রেসপন্স ক্রিটিসিজমের একদমই অগ্রদূত। ঠিক আছে? তিনি টেক্সটের নিজস্ব কোনো ফিক্সড অর্থ থাকে না বলেছিলেন। মানে রিডার্সরা যখন কোনো কবিতা বা উপন্যাস পড়ে তখন সে অবচেতনভাবে তার নিজের মনের ইচ্ছে, ভয়, ফ্যান্টাসি সেই টেক্সটের উপরে চাপিয়ে দেয়। ফ্রয়েডের ডিফেন্স মেকানিজমের ধারণা ব্যবহার করে তিনি কি দেখিয়েছিলেন না, রিডার্সরা কোনো গল্প পড়ার সময় নিজের মানসিক আঘাত বা ভয়কে সামলাতে গল্পটাকে নিজের মতো করে ব্যাখ্যা করে। আমরা কোনো সাহিত্য পড়ার সময় অবচেতনভাবে এমন কোনো অর্থ খুঁজে বের করার চেষ্টা করি যেটা আমাদের নিজেদের মানসিক শান্তি দেয়, আমাদের নিজস্ব মানসিক চাহিদা যাতে পূরণ করে সেটা। অর্থাৎ 100 জন রিডার একটা বই পড়ে 100 রকম অর্থ বের করতে পারে, কারণ সবার মনস্তত্ত্ব তো আলাদা, তাই না? এটাই তিনি বলেছেন। বোঝা গেছে? তাহলে এই লিটারারি স্কুলস এবং মুভমেন্টের ফ্রয়েডিয়ান ক্রিটিসিজমে আমরা দেখলাম কিভাবে মনস্তত্ত্ব বা সাইকোলজির সূত্রগুলো ব্যবহার করে সাহিত্যের কোনো টেক্সট, তার চরিত্র, প্লট, এমনকি রিডার্সকে বিশ্লেষণ করা যায়। এবং এই যে সমালোচনা পদ্ধতি, এটা কি সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজম বলছে। এটা দুটো ভাগে বিভক্ত, ফাউন্ডেশনাল সাইকোলজিস্ট আর লিটারারি ক্রিটিক্স, তাই তো? ফাউন্ডেশনাল সাইকোলজিস্টের মধ্যে সিগমন্ড ফ্রয়েড, কার্ল ইউং এবং জ্যাক লাকাকে পেলাম আমরা, যারা মানুষের মনের অবচেতন স্তর, প্রবৃত্তি, আর্কিটাইপ এবং ভাষা এবং মনের সম্পর্ক নিয়ে বিভিন্ন থিওরিগুলো দিয়েছিলেন। আর লিটারারি ক্রিটিক্সে আমরা আর্নেস্ট জোন্স, মড বটকিন, হ্যারল্ড ব্লুম, লরা মালভে, পিটার ব্রুকস এবং নরম্যান হল্যান্ডকে পেলাম, যারা ওই সমস্ত মূল সাইকোলজিক্যাল যে থিওরিগুলো, সেই থিওরিগুলোকে সরাসরি সাহিত্যের উপরে প্রয়োগ করে দেখিয়েছেন। বোঝা গেছে? তাহলে আশা করি ফ্রয়েডিয়ান ক্রিটিসিজম নিয়ে সবাইকে একটা ক্লিয়ার আইডিয়া দিতে পেরেছি। কারো কোথাও অসুবিধা নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই ক্লাসটা একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে লিটারারি স্কুলস এবং মুভমেন্টের এর পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।